সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল নিয়ে সুখবর জানালো অর্থ মন্ত্রণালয়। এদিকে ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর। অপরদিকে যে কারণে নিজের মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এবং সব শেষে থাকছে সৌদি আরবে পৌঁছেছেন ৪৩,৭৩৩ বাংলাদেশি হজযাত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল নিয়ে সুখবর জানালো অর্থ মন্ত্রণালয়। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই ধাপে ধাপে এই নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে এই লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বেতন কাঠামোর প্রধান আকর্ষণ ও প্রস্তাবনা। পুনর্গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী নতুন স্কেলে বেতন বৈষম্য কমিয়ে আনার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বেতনের অনুপাত। দেশের ইতিহাসে প্রথমবার সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮-এ নামিয়ে আনা হয়েছে, যা ২০১৫ সালের অষ্টম পে স্কেলে ছিল ১:৯.৪। ২০তম গ্রেডের চিত্র। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী ৮,২৫০ টাকা মূল বেতন সহ সব মিলিয়ে ১৬,৯৫০ টাকা পান। নতুন প্রস্তাব কার্যকর হলে তার মূল বেতনই হবে ২০,০০০ টাকা এবং ভাতা সহ মোট বেতন দাঁড়াবে প্রায় ৪১,৯০৮ টাকার কাছাকাছি। ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনা। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের ওপর এককালীন বড় আর্থিক চাপ কমাতে কয়েকটি ধাপে এটি বাস্তবায়ন করা হবে। ১. প্রথম ধাপ। আগামী জুলাই থেকে শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ২. পরবর্তী ধাপ। এরপর পর্যায়ক্রমে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ও ধোলাই ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হবে। ৩. সমন্বয়। বর্তমানে প্রচলিত ১০% এবং ১৫% বিশেষ ভাতা নতুন স্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে নিয়ম অনুযায়ী সমন্বয় করা যেতে পারে। কেন এই নতুন পে স্কেল? বর্তমান বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সরকারি কর্মচারীদের আয়ের সামঞ্জস্য আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। ২০২৪ সালের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এই নতুন পে কমিশন গঠন করে এবং সম্প্রতি কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। যদিও বিষয়টি বর্তমানে সচিব কমিটিতে পর্যবেক্ষণে রয়েছে, তবে ১ জুলাই থেকে এটি কার্যকর হলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর আর্থিক জীবনে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর। অন্তর্বর্তী সরকারের আমলে অস্থিরতার পর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গেলে ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি ঢাকার পক্ষ থেকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার, যেমন নতুন দিল্লির হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনসুলার বিভাগ পূর্ণ কার্যক্রমে ফিরেছে। এই অবস্থায় একই ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, গত বছর ডিসেম্বরে আমাদের কয়েকটি ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়।
ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা এবং দিল্লি সম্পর্কে নতুন সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে। এর আগে 2024 সালের অগাস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চিরিয়েছিল। কূটনৈতিক সোর্সগুলি বলছে, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি সংযোগ সহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেবে, পাশাপাশি উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগও বাড়তে পারে। সম্প্রতি পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশে ডিজেল পাঠিয়েছে ভারত। নতুন দিল্লির সরকারি সূত্র জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম গত বছর বড় ধরনের প্রভাবের মুখে পড়লেও তা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষত মেডিকেল ও পারিবারিক জরুরি প্রয়োজনের ক্ষেত্রে আবেদনগুলো বিবেচনা করা হয়েছে। সূত্রগুলি আরও জানিয়েছে, ধাপে ধাপে ভারতীয় ভিসা কার্যক্রম পুনরায় চালু করার কাজ চলছে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সেবা ডিসেম্বর 2025-এর আগের ক্ষমতার মাত্র 15 থেকে 20% পর্যায়ে পরিচালিত হচ্ছে। চিকিৎসা ও পারিবারিক ভিসাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। শীঘ্রই নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম দ্রুত চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ হাইকমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ দিকে কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর গত 2 মাসে 13,000 ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবসা, তর্জমা, চিকিৎসা ও পারিবারিক সফরের ভিসা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় নাগরিকরা সাধারণত নতুন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে ব্যবসা ও তর্জমা ভিসার আবেদন করেন। অন্যদিকে কলকাতা ও আগরতলার কনস্যুলার বিভাগে অনেক আবেদন আসে পারিবারিক কারণে। ভারতের বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের অংশ 20%-এরও বেশি। চিকিৎসা, ব্যবসা ও আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশিদের অন্যতম প্রধান গন্তব্য। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে প্রায় 21,20,000 বাংলাদেশি ভারত সফর করেছিলেন। 2024 সালে এই সংখ্যা কিছুটা কমে 17,50,000-এ দাঁড়ায়। তবে 2025 সালের রাজনৈতিক উত্তেজনা এবং ভিসা নিষেধের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা তীব্রভাবে কমে 4,70,000-এ নেমে যায়। 2024 সালের মাঝামাঝি চট্টগ্রাম ও সিলেটে ভারতীয় মিশনের সামনে হিংসা বিক্ষোভের পর ভিসা অ্যাপয়েন্টমেন্টও সীমিত করা হয়েছিল। অপরদিকে যে কারণে নিজের মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। মুক্তিযুদ্ধের পর ভুয়া সার্টিফিকেটধারীদের দাপট দেখে নিজের অরিজিনাল সার্টিফিকেটটি ছিঁড়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী সমিতির সদস্য ও ঢাকা 3 আসনের সরকারি দলের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কারণ হিসেবে তিনি জানান, যুদ্ধের বিনিময়ে কিছু প্রত্যাশা করেননি তিনি। বৃহস্পতিবার 30 এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন। তিনি বলেন, যুদ্ধের পর এক মেয়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে কলেজে ভর্তি হতে এলো, যার বাবা ছিল একজন কোলাবোরেটর বা রাজাকার। সেই দৃশ্য দেখে আমি ঘৃণা ভরে নিজের সনদ ছিঁড়ে ফেলেছিলাম। আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু পাওয়ার আশা করি না। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বিএনপির এই সংসদ সদস্য বলেন, বিএনপি প্রতিষ্ঠার সেই মাহেন্দ্রক্ষণে রমনার বটমূলে আমি একমাত্র সাক্ষী হিসেবে আজও বেঁচে আছি। শহীদ জিয়া 18 মিনিটের মধ্যে বিএনপির ঘোষণা করেছিলেন। সেই কৃতজ্ঞতা শুধু মুখে উচ্চারণ করলে হবে না, তাদের আদর্শের পথে চলেই তা প্রমাণ করতে হবে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান সম্পর্কে বিএনপির এই সংসদ সদস্য বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় তখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দ্রুততম সময়ে এই আন্দোলনকে নৈতিক ও সর্বার্থক সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি কোনো এক দলের অর্জন নয়, বরং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে স্কুল পড়ুয়া কিশোর কিশোরী এবং বিএনপির তৃণমূল পর্যায়ের সকল স্তরের মানুষের সম্মিলিত ত্যাগের ফসল। যারা আজ সংসদে আছেন তাদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মী এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করেছেন। এবং সবশেষে থাকছে, সৌদি আরবে পৌঁছেছেন 43,773 জন বাংলাদেশি হজযাত্রী। চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত 110টি হজ ফ্লাইটে মোট 43,773 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন জানান,
রবিবার সকাল 10টা পর্যন্ত মোট 110টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত 7 জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন মক্কায় এবং 2 জন মদিনায় মারা যান। এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম 9125 জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসা সেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্প ডেস্কের মাধ্যমে 9730 জন স্বাস্থ্যসেবা পেয়েছেন। পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে 30টি প্রধান এবং 630টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। বিমান সংস্থা ভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ২০,৮৫৯ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৫,৮০৮ জন হজযাত্রী এবং ফ্লাইনেসের 20টি ফ্লাইটে ৭,৮২৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। অবশিষ্ট ৩৪,৫৪৩ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান তিনি। এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট BG ৩০০১ জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ অফিসের তথ্য অনুযায়ী মোট হজযাত্রীর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৭,৮১৬টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪৪৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৮৭১টি ভিসা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০শে মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০শে জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।